সুপ্রভাত প্রিয় দর্শক, শুরু করছি ক্যালকাটা ডায়ালগসের আজকের প্রতিবেদন। খবরের অন্তরালের খবর নিয়ে আমি মনোজ দাস। আমাদের আজকের বিষয় হাসিনার দেশ ছেড়ে ভারতে আসা এবং এই আসার সিদ্ধান্ত সঠিক কিনা সেই বিষয়টি নিয়ে। এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে একটু মনে করিয়ে দিতে হয় সেদিনের, অর্থাৎ সেই 5ই আগস্টের পরিস্থিতি নিয়ে, নইলে বিষয়টা ঠিক পরিষ্কার হবে না। সেদিন দুপুরে কয়েক হাজার কিংবা কয়েক লক্ষ জনতা যখন ঢাকা শহর লণ্ডভণ্ড করছে, ভেঙে চুরমার করছে ঢাকার বিখ্যাত সব স্মৃতিসৌধ এবং এগিয়ে আসছে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের দিকে, তখন অনন্যপায় হয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। তাও স্বেচ্ছায় নয়, শেষ মুহূর্তে যে কয়েকজন বিশ্বস্ত কর্মী ছিলেন তার সঙ্গে, তাদের চাপে ও বোন রেহানার বারংবার অনুরোধে তিনি রাজি হন দেশ ছাড়তে। দুপুরে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে উঠে ঢাকার শাহজালাল বিমানবন্দর, সেখান থেকে বিমান বাহিনীর একটি C-130 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট করে লুকিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতের পথে পালিয়েছিলেন শেখ হাসিনা। প্রাক্তন বলছি না এই কারণে যে প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে প্রাক্তন হয়ে তিনি দেশ ছাড়েননি। তিনি নিজে পরে দাবি করেছেন যে রাষ্ট্রপতির কাছে কোনো পদত্যাগপত্র তিনি পাঠাননি এবং এজন্যে সাংবিধানিক বিচারে এবং আইনের দৃষ্টিতে এখনো তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। তার দাবিকে অস্বীকার করে সে দেশের রাষ্ট্রপতিও তার পদত্যাগপত্র আজ পর্যন্ত দেখাতে পারেননি। আইনত দেশ ছেড়ে পালাবার সময় তিনি প্রধানমন্ত্রী ছিলেন হয়তো আইনত, কিন্তু বাস্তব ক্ষেত্রে এবং ব্যবহারিক ক্ষেত্রে তিনি তা তখন ছিলেন না, কার্যত প্রাক্তন হয়ে গিয়েছিলেন। দেশে থাকলে কোন অবস্থায় থাকতেন, জেলে থাকতেন না জেলের বাইরে থাকতেন, এমনকি বেঁচে থাকতেন নাকি নিহত হতেন, সেটাও বড় প্রশ্ন। এই প্রশ্ন উঠত না যদি দেশে, বাংলাদেশে গণতন্ত্র থাকত এবং গণতন্ত্রের নিয়ম অনুযায়ী শেখ হাসিনার শাসনের সমাপ্তি হওয়ার কথা 2029-এ যেমন ভারতে হয়ে থাকে তেমনই, কিন্তু তা তো হয়নি। মাত্র 6 মাস আগে বিপুল ভোটে নির্বাচনে জিতে 5 বছরের জন্য ক্ষমতায় তিনি থাকার ম্যান্ডেট পেয়েছিলেন। সেই ম্যান্ডেট ক্ষমতায় টিকে থাকার গ্যারান্টি তাকে দেয়নি। তার বিরুদ্ধে অভিযোগ তিনি গণতন্ত্র হত্যা করেছেন এবং সেই জন্যে তার বিরুদ্ধে আন্দোলনে তাকে অবৈধভাবে অনেকটা গায়ের জোরে তাকে নামিয়ে দেয়া হয়েছে তার গদি থেকে। যত দিন যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে বৃহত্তর ষড়যন্ত্রের শিকার হয়ে গদি ছাড়তে হয়েছে তাকে। তবে গদি ছাড়লেই যে সব মিটে যেত তা নয়, প্রাণ সংশয়ের সম্ভাবনা ছিল তার, সেজন্যই একেবারে জরুরি ভিত্তিতে দেশ ছাড়তে হয়েছে তাকে। কিন্তু কিভাবে কোন পরিস্থিতিতে দেশ ছাড়েন তিনি, সেটা নিয়ে ইতিপূর্বে একটি প্রতিবেদন দিয়েছি আমার এই চ্যানেলে। অনেক পরিশ্রমে জোগাড় করেছিলাম সমস্ত তথ্য। আমার 2 মাস বয়সী এই একদম নবীন ইউটিউব চ্যানেল ক্যালকাটা ডায়ালগসের পক্ষে
গর্ব করার বিষয় হলো শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়নের সেই বৃত্তান্ত নিয়ে আমার আগে ভারত কিংবা বাংলাদেশের কোনো চ্যানেল কোনো ভিডিও প্রকাশ করতে পারেনি। আমার সংগৃহীত তথ্যের উপর ভিত্তি করে আমার চ্যানেল খবরটি দেয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যে, সামান্য কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশের একটি অতি পুরানো ও রীতিমতো বিখ্যাত চ্যানেল, তাদের পত্রিকাও আছে, দৈনিক পত্রিকা, তারা একটি ভিডিও প্রকাশ করে আমার দেয়া তথ্যের ওপর পুরোপুরি ভিত্তি করে। যদিও ঋণ স্বীকারের সামান্যতম সৌজন্য তারা দেখাননি। আজকাল নজরে আসছে আমার এই চ্যানেলের ভিডিও বাংলাদেশের কিছু কিছু চ্যানেল একটু যোগ বিয়োগ করে আমাকে আমার বক্তব্য সমেত তাদের নামে তাদের চ্যানেলে প্রচার করছে। করুক, আমার ক্ষোভ নেই সেজন্য, আর ক্ষোভ থাকলেও কিছু করার নেই। প্রসঙ্গক্রমে বললাম কেবল কথাটা। এবার ফিরে আসি আমাদের আজকের মূল আলোচনায়। বিভিন্ন জায়গায় প্রচুর সমালোচনা দেখছি, শুনছি ও পড়ছি হাসিনার এই দেশত্যাগ করা নিয়ে। একটি মিডিয়া তাদের পরিবেশিত সংবাদে লিখছে, একদল ক্ষুব্ধ আওয়ামী লীগ নেতা কর্মী তাদের বয়ান দিয়ে হাসিনার বিরুদ্ধে করা একগাদা অভিযোগ, একেবারে তাদের ভাষাটাই আমি তুলে দিচ্ছি। একসঙ্গে এক ছাদের তলায় বসে দেশ শাসন করেছেন, নেত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে সামলে দিয়েছেন নানা রাজনৈতিক টালমাটাল আর দুঃসময়, অথচ সেই নেত্রী দুঃসময়ে তাদের ছেড়ে পালালেন। কি কথা, যেন নেত্রীর সুসময় আর তাদেরকে দুঃসময়ে ফেলে নেত্রী পালিয়েছেন। দলের সহকর্মীদের বিপদে ফেলে কেবল আত্মীয়দের সঙ্গে নিয়ে দেশ ছেড়েছেন। বিন্দুমাত্র আঁচ পেতে দিলেন না সর্বক্ষণের ছায়া সঙ্গীদের। জানলে হয়তো নিজেদেরও নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার একটা সুযোগ পেতেন তারা। সে কথা ভেবে এখন ক্ষোভে ফুঁসছেন আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা, দুষছেন নেত্রী শেখ হাসিনাকে, বলছেন পদত্যাগী যদি করবেন, দেশ ছেড়ে যদি চলেই যাবেন, তাহলে দলের নেতা কর্মীদের ওই আন্দোলনের মুখোমুখি কেন দাঁড় করালেন? আচ্ছা, এই যে সংবাদটি পরিবেশন করা হলো, এখানে অভিযোগ মোট কয়টি একটু দেখা যাক, এবং প্রতিটি অভিযোগের উত্তর হাসিনাতে দেবেন না, কিন্তু আমাদের সাধারণ বুদ্ধিতে কি উত্তর হতে পারে আমরা সেটাও বলবো। তো সেগুলো নিয়ে একটু আলোচনা করি। অভিযোগ নম্বর 1, দুঃসময়ে নেতা কর্মীদের ফেলে নিজের আত্মীয়দের নিয়ে পালিয়েছেন নেত্রী। তো দুঃসময় তাদের ফেলেছেন, আরে সেটা তো নেত্রীরও দুঃসময়, নেত্রী কি সুসময়? আর তিনি আত্মীয়দের নিয়ে পালিয়েছেন মানে কজন আত্মীয়রা ছিল? বহু বচন, কজন? একমাত্র বোন রেহানা কেবল ছিলেন তার সঙ্গে, সেটা হয়ে গেল বহু বচন। আত্মীয়দের নিয়ে যেন আত্মীয়দের দলবল নিয়ে পালিয়ে গেছেন আর এদেরকে সবাইকে ফেলে রেখে দিয়ে গেছেন। অভিযোগ নম্বর 2, তিনি যে পালাবেন এটা আগে থেকে সহকর্মীদের জানালে তারাও নিরাপদ আশ্রয়ে যেতে পারতেন। এটা তো রীতিমতো হাস্যকর কথা। পালিয়ে যাওয়ার কথা আগে থেকে যদি প্রচার করা হয় দেশ শুদ্ধ, তাহলে শেখ হাসিনা কি পালাবার সুযোগ আদৌ পেতেন? তাছাড়া সাংবাদিককে যিনি এইসব কথা বলছেন ইন্টারভিউ দিয়ে, তিনি তো একটা নিরাপদ জায়গা থেকেই বলছেন, মানে সুসময় থেকেই তো বলছেন, জেলখানার ভিতর থেকে তো নয়। তাহলে অভিযোগ নম্বর 3, পালাবার কথা ভেবে থাকলে দলের নেতা কর্মীদের কেন আন্দোলনের মোকাবিলা করার জন্য শেখ হাসিনা ঠেলে দিয়েছিলেন? কি আশ্চর্য, নেত্রী কেন তাদের ঠেলে দেবেন? যারা নেতা কর্মী হয় মোকাবিলার জন্য, যতক্ষণ মোকাবিলার করার অবসর থাকে
ততক্ষণ তো কাউকে বলতে হয় না, তারা তো নিজেরা এগিয়ে এসে মোকাবিলার জন্য দাঁড়াবেন। যদি নিজেদের কর্তব্যের টানে তারা না এগিয়ে থাকেন এবং নেত্রী ঠেলে দিয়েছেন বলেই তারা গিয়ে ঠেলাকে আন্দোলনের সামনে মুখোমুখি গিয়ে পড়েছেন, এটা যদি তারা বলে থাকেন, তাহলে পরিষ্কার করে এর উত্তর একটাই হয়, এরা হচ্ছে যারা একথা বলছে তারা ধান্দাবাজ, দল করেছে ফায়দার জন্যে। এখন ফায়দা নেই, দল পাল্টাতে হবে, সুতরাং নেত্রীর ঘাড়ে দোষ চাপিয়ে দাও। এই জন্যই ফুঁসছে নেত্রীর বিরুদ্ধে। মোটামুটি একই রকমের অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা বাইরে খুব বলে বেড়াচ্ছেন, এই নিয়ে মিডিয়ায় চতুর্দিকে শেখ হাসিনার বিরুদ্ধে বিষোদ্গার করছেন, তাদের বিষোদ্গারের লাইনগুলো, ধরনগুলো হচ্ছে এইগুলোই। আগের থেকে নেত্রী বলেননি তাদেরকে ফেলে রেখে পালিয়েছেন। আরে তাদেরকে নিয়ে পালাতে গেলে নেত্রীর আর পালানো হতো না, তারা বেঁচে যেতেন, কিন্তু নেত্রী মরতেন। শেখ মুজিবর এবং তার পরিবার, পুরো পরিবারকে মরতে হয়েছিল, সেই রাতে অন্য কাউকে মারেনি। কিন্তু একটা জিনিস এর মধ্যেই খবর পেয়েছি, হাসিনার নিজের নির্বাচন ক্ষেত্র গোপালগঞ্জের খবর। সেখানকার আওয়ামী লীগ কর্মীরা তারা কিন্তু এই নেত্রী পালিয়েছেন বলে দোষ দেয়নি, তারা ভয়কে জয় করে ঘটনার পরপরই দুবার, একবার নয় দুবার মিছিল করে শেখ হাসিনার প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে। এই হচ্ছে সত্যিকারের কর্মী, সত্যিকারের দল এরাই করেছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের অনেকেই দেশের মধ্যে আত্মগোপন করেছেন, অনেকে বহু কষ্টে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছেন। ভারতে পালিয়ে আসা কয়েকজন নেতৃস্থানীয় কর্মীর সঙ্গে আমারও যোগাযোগ হয়েছে। দলীয় নেতাদের অন্ধকারে রেখে হাসিনার পালিয়ে যাওয়া বিষয়ে কর্মীদের ক্ষোভ নিয়ে তাদের ফোন করলাম, করে তাদেরকে তাদের মতামত চাইলাম। একই উত্তর পেলাম দুজনের কাছ থেকে। কি উত্তর বলবো সবাইকে? তারা যে উত্তরটা দিলেন, তারা বললেন, আরে ভাই, সবাইকে জানিয়ে পালাতে চাইলে নেত্রী তো পালাতেই পারতেন না, তাকে তো ধরে ফেলতো, কারণ এই খবর তো আগুনের মতো ছড়িয়ে যেত যে হাসিনা পালিয়ে যাচ্ছেন। আগে থেকে বলার সুযোগ ছিল? কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই কথা ভাবে কি করে? আর আগে ভাগে কেন পালাননি? এর তো একটাই উত্তর, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। শেষ সময় পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়াটাই হচ্ছে লড়াই যোদ্ধার ধর্ম। যখন হাসিনা দেখলেন আর্মি যোগ দিয়েছে, সেনাবাহিনী যোগ দিয়েছে আন্দোলনকারীদের সঙ্গে, তখন দেখলেন আর জেতার কোনো রাস্তা নেই, তখন বাধ্য হয়ে পালাবার সিদ্ধান্ত তিনি নিয়েছেন। যদি না পালাতেন কি হতো তাহলে? নতুন করে আর কি হবে? এর তো একটাই উত্তর, 1975-এর 15ই আগস্ট আর একবারও তো সেবার হয়েছিল রাতে, আর্মি অফিসাররা হত্যা করেছিল সপরিবারে মুজিবুর রহমানকে রাতের অন্ধকারে। এবার সশস্ত্র দুর্বৃত্ত জনতা এবং তাদের পেছনে সশস্ত্র দুর্বৃত্ত জনতা এবং তাদের পেছনে সেনাবাহিনীর অন্তত কিছু সাপোর্ট, তারা কিন্তু খুন করত শেখ হাসিনা ও রেহানাকে, শেখ রেহানাকে। মুজিব ঘাতকদের কয়েকজনকে ফাঁসি কাঠে ঝোলানোর সুযোগ পাওয়া গিয়েছিল পরবর্তীকালে, কিন্তু এবার কাউকে ধরা যেত না। মব জাস্টিসের আবার বিচার হয় নাকি? কোন দেশে কোথায় হয়? কাদের ধরা যেত? আমার শেষ প্রশ্ন ছিল এই দুজনের কাছে, পালিয়ে না এসে দেশে তো থাকতে পারতেন শেখ হাসিনা, তাহলে আওয়ামী লীগের একটা ভবিষ্যৎ থাকতো। এখন তো আর কোনো ভবিষ্যৎ নেই। অর্থাৎ আমার প্রশ্নটা এখানে ছিল আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে। দুজনের গলাতেই প্রত্যয় একই, শেখ হাসিনা দেশে থাকলে মৃত্যু অনিবার্য ছিল, আর তিনি না থাকলে আওয়ামী লীগকে বাঁচাতে আর কেউ পারত না।
আল্লাহর দোয়ায় তিনি যখন সুস্থ দেহে বেঁচে আছেন, তখন আপনারা নিশ্চিন্ত থাকুন। দাদা আমাকে বলছেন, দাদা আপনি নিশ্চিন্ত থাকুন, আওয়ামী লীগ আবার সগৌরবে ফিরে আসবে, শেখ হাসিনা আবার হবেন দেশের প্রধানমন্ত্রী, মিলিয়ে নেবেন আমার কথা। আজকের সমালোচনার সমাপ্তি এখানেই টানছি। আশা করি হাসিনার দেশ ছেড়ে পালাবার বিষয়ে যে ওখানে প্রচণ্ডভাবে একটা ধোঁয়া তোলা হয়েছে, এবং ইচ্ছা করেই ধোঁয়াটা তোলা হয়েছে যে উনি নিজের প্রাণ বাঁচাতে আর সবার প্রাণকে বলি দিয়ে উনি চলে গেলেন। এই কথাটা ঠিক নয়। এই কথাটা বলেন যারা আওয়ামী লীগকে ভালোবাসেন, আওয়ামী লীগের শত্রু যারা, তারাই এ কথাটা বলবেন। এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে একটি কথা বলার, আপনারা জানেন গত 4 সেপ্টেম্বর থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নামের একটি সমীক্ষা এই চ্যানেল শুরু করেছে। এ পর্যন্ত প্রায় 22,000 মানুষ তাতে সাড়া দিয়েছেন। নভেম্বর মাস পর্যন্ত চলবে সমীক্ষা। 1 জানুয়ারি 2025-এ সমীক্ষার ফল ঘোষিত হবে। আপনি যদি এখনো আপনার তালিকা না পাঠিয়ে থাকেন, তবে এখনই পাঠিয়ে দিন। সহজ নিয়ম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি 5 জনের নাম আপনার বিচারে ক্রম পর্যায়ে, আপনার পছন্দের ক্রম অনুসারে 1, 2, 3, 4, 5 করে দেবেন পাঠিয়ে। মনে রাখবেন 5টি নামই কিন্তু পাঠাতে হবে, এবং সেটা পাঠান, লিখুন, লিখে আমাদের যে কোনো দিনের কমেন্ট সেকশনে আপনারা আপনাদের এই পছন্দের তালিকা পাঠিয়ে দিন। এছাড়াও আপনারা ক্যালকাটা ডায়ালগস manoj@gmail.com এই ইমেল অ্যাড্রেসও আপনারা পাঠাতে পারেন আপনাদের পছন্দের তালিকা। এই সঙ্গে বেল আইকন টিপে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, কমেন্ট জানান, মতামত জানান, লাইক দিন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন এই চ্যানেলের লিঙ্ক। ধন্যবাদ। হ্যাভ এ গুড ডে।